নমস্কার। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য। অর্থাৎ আমরা জানি যে আমাদের ভারতীয় সংবিধান অর্থাৎ যে স্বাধীন ভারতের সংবিধান, সেই স্বাধীন ভারতের সংবিধানে মৌলিক অধিকার যেমন রয়েছে তেমনি একইভাবে মৌলিক কর্তব্য রয়েছে। তবে এই মৌলিক কর্তব্য কিন্তু ভারতীয় সংবিধান যখন চালু হয় অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি যখন স্বাধীন ভারতের সংবিধান চালু হয় তখন কিন্তু এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের মধ্যে ছিল না। এটা পরে যুক্ত করা হয়েছে, ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে। কবে যুক্ত হয়েছে? এটা যুক্ত হয়েছে 1976 সালে। 1976 সালে যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে। এই 42তম সংবিধান সংশোধন অর্থাৎ 1976 সালে 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়। তবে তারপরেও অর্থাৎ সম্প্রতি 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়। অর্থাৎ বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কত রয়েছে? তাও 11টি। এই 11টি হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে সংযোজিত নাগরিকদের মৌলিক কর্তব্য। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে আমরা এই যে কর্তব্যগুলি তাহলে আমরা পরপর 11টি কর্তব্য আমরা জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। দেখা যাক সেই 11টি কর্তব্য আমাদের কি কি রয়েছে। ঠিক আছে, আমি এই দিকটাকে মুছে দিচ্ছি। আবার আমি প্রথম থেকে একদম করে মৌলিক কর্তব্যগুলো লিখছি। দেখো, এই যে আমাদের মৌলিক কর্তব্যগুলো রয়েছে 11টি মৌলিক কর্তব্য, তার মধ্যে আমি 1 নম্বরে লিখছি আমাদের যে নাগরিকের মৌলিক কর্তব্য রয়েছে তার মধ্যে প্রথম মৌলিক কর্তব্য সেটা হচ্ছে ভারতীয় সংবিধান মেনে চলা। ভারতীয় সংবিধান মেনে চলে এবং এর পাশাপাশি ওই 1 নম্বর যে মৌলিক কর্তব্য রয়েছে তার মধ্যে আরো কিছু রয়েছে, যেমন হচ্ছে যে সংবিধানের আদর্শ, জাতীয় প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত,
প্রভৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এটা হচ্ছে আমাদের ভারতীয়দের অর্থাৎ যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য ভারতীয় সংবিধান মেনে চলা। অর্থাৎ যেহেতু আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভারতীয় সংবিধান মেনে চলতে হবে, এটা আমাদের কর্তব্য। সংবিধানের আদর্শ মেনে চলতে হবে। ভারতের যে সমস্ত জাতীয় প্রতিষ্ঠান সমূহ আছে, আমাদের ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, জাতীয় সঙ্গীত রয়েছে, সেই সমস্ত কিছুর প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম। ঠিক আছে, এরপরে আমি 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখো, যে সকল আদর্শ জাতীয় সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছিল, সেগুলিকে সংরক্ষণ ও অনুসরণ করা। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এই যে আমাদের সংবিধানের বিষয়, সেই সংবিধান মেনে চলা, সংবিধান আদর্শ মেনে চলা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতিষ্ঠান সমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি যে এমন কিছু আদর্শ ছিল যেগুলি আমাদের জাতীয় সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই সমস্ত আদর্শগুলিকে সংরক্ষণ এবং অনুসরণ করা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কর্তব্য। ঠিক আছে, ওকে, তাহলে এই দিকটা আমি উপরটা মুছে দিচ্ছি। এরপর আপনি 3 নম্বরে চলে যাই। ওকে, তাহলে দুটো কর্তব্য আমরা জেনে নিলাম। এরপর আমরা 3 নম্বরে যাই। আচ্ছা, কি বলা হচ্ছে, আচ্ছা, 3 নম্বরে চলে যাই। কি বলা হচ্ছে দেখো, ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করে। ঠিক আছে,
তাহলে এটা আমার হচ্ছে 3 নম্বর। দেখো আমরা কি লাইনটা বলছি, ভারতের সার্বভৌমত্ব, অর্থাৎ আমরা জানি ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। তাহলে সেই যে ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রের নাগরিকের কাজ হচ্ছে তার সার্বভৌমত্বকে সমর্থন করা এবং সংরক্ষণ করা। আচ্ছা, এইখানে একটু মিস্টেক হয়েছিল আসলে। এবং তার পাশাপাশি আমাদের যে ঐক্য এবং সংহতি রয়েছে তাকেও সমর্থন ও সংরক্ষণ করা। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল 3 নম্বর। সরাসরি 4 নম্বর চলে আসি। 4 নম্বর কি বলা হচ্ছে, দেশ রক্ষা। দেশ রক্ষা, ঠিক আছে। দেশ রক্ষা করা অর্থাৎ কেন দেশ রক্ষার কথা বলা হচ্ছে, কেন সেটা আমাদের নাগরিকদের কর্তব্য, নাগরিকদের মৌলিক কর্তব্য। কারণ এই যে আজকে আমাদের যে স্বাধীন দেশ, সেটা অনেক স্বাধীনতা সংগ্রামীরা তাদের নিজেদের রক্ত ঝরিয়ে, নিজেদের বলিদান দিয়ে তারা দেশকে স্বাধীন করেছে। তো সেই স্বাধীন দেশকে আমাদের কাজ হচ্ছে তাকে রক্ষা করা। এবং আহ্বান করলে জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করা, ঠিক আছে, বুঝতে পেরেছ? আমি তো বলে দিলাম যে এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, এমনি এমনি ইংরেজরা ভারতকে স্বাধীনতা দেয়নি। তো এই যে তাদের যে স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান, কঠোর সংগ্রাম, বিভিন্ন জাতীয় সংগ্রাম, এমনকি তার পাশাপাশি আঞ্চলিক যে বিদ্রোহ, সেই সমস্ত কিছুর যে ফলাফল হিসাবে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, সেই স্বাধীন দেশকে আমার রক্ষা করা হচ্ছে আমার একটা মৌলিক কর্তব্য। এবং যদি আহ্বান করে তাহলে সেই যে আমার দেশের যে জাতি, সেই জাতির সেবায় নিজেকে আমাকে আত্মনিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমার একটা মৌলিক কর্তব্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমি। দেখো 5 নম্বর কি বলা হচ্ছে, দেখো ধর্ম, ভাষা, ঠিক আছে, আঞ্চলিক এবং শ্রেণীগত ভিন্নতাকে অতিক্রম করে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধ করতে হবে। ঠিক আছে, কি বলা হচ্ছে,
ধর্ম, ভাষা, আঞ্চলিক এবং শ্রেণীগত ভিন্নতা। অর্থাৎ আমরা জানি যে ভারত বহু ভাষা বহু ধর্মের দেশ, তথাপি আমাদেরকে তার যে সীমানা, তার যে বন্ধু, সেইটাকে টপকে আমাদেরকে সেটাকে অতিক্রম করে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য এবং সৌহার্দ্যবোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে? এবং এর পাশাপাশি আর কি করতে হবে? নারীদের মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন করা। এটা হচ্ছে আমাদের একটা কর্তব্য। অর্থাৎ আমরা প্রাচীন কাল থেকে দেখে এসেছি বহু কিছু প্রথা ছিল যে প্রথাগুলো নারীদের মর্যাদা হানি করত, সেই সমস্ত প্রথা অর্থাৎ যেগুলি নারীদের মর্যাদা হানি করে সেই সমস্ত প্রথা সমূহকে বর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের কর্তব্য। তবে আমাদের সুশীল সমাজ গড়ে উঠবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট। ঠিক আছে? এরপরে আমি 6 নম্বর পয়েন্টে চলে যাব। উপরের দিকটা মুছে দিলাম আমি। ঠিক আছে? দেখো, ইতিমধ্যে আমরা পেয়েছি ভারত হচ্ছে যে বহু ভাষা বহু ধর্মের দেশ। এই যে ধর্ম, ভাষা, যে আঞ্চলিক যে সীমানা একটা রয়েছে তার ভিন্নতাকে কাটিয়ে অর্থাৎ তাকে অতিক্রম করে ঐক্য সৌহার্দ্যবোধ গড়ে তোলার কথা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এই যে আমাদের মিশ্র সংস্কৃতি, অর্থাৎ যে ভারতের মিশ্র সংস্কৃতি, সমর্থন ও সংরক্ষণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, যে মিশ্র সংস্কৃতি, সেই মিশ্র সংস্কৃতিকে আমাদের সমর্থন করতে হবে এবং তার পাশাপাশি সেই সংস্কৃতিকে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমার গেল 6 নম্বর। অর্থাৎ 6 নম্বর নাগরিকদের মৌলিক কর্তব্য। ঠিক আছে? পরে চলে যাবেন 7 নম্বর। বনভূমি, হ্রদ, নদ নদী, প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করা এবং উন্নয়ন ঘটানো। এর পাশাপাশি জীবন্ত প্রাণীর
প্রাণীদের গতি মমত্ববোধ পোষণ করা। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, বনভূমি রয়েছে, হ্রদ রয়েছে, নদী রয়েছে, ঠিক আছে, এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ, তাকে আমাকে সংরক্ষণ করতে হবে এবং উন্নয়ন ঘটাতে হবে। এবং যে পাশাপাশি আমাদের যে প্রাকৃতিক পরিবেশে বিরাজমান জীবন্ত প্রাণী, প্রতিটি প্রাণীর প্রতি আমাদের মমত্ব বোধ পোষণ করতে হবে। এটা হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটা আমার 7 নম্বর হয়ে গেল। তাহলে পরের পয়েন্টে চলে যাই, 8 নম্বর পয়েন্ট। বৈজ্ঞানিক মানসিকতা, অনুসন্ধিৎসা, সংসারমুখী দৃষ্টিভঙ্গি, প্রকৃতির প্রসার ঘটানো। ঠিক আছে, অর্থাৎ যে এই যে আমাদের দেশ, আমাদের যে ভারতের যে মিশ্র সংস্কৃতি আছে, মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, আচ্ছা, এটা যে মিশ্র সংস্কৃতি রয়েছে, মিশ্র সংস্কৃতির পাশাপাশি এটা যদি আমাদের মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্য করা হয়, তাহলে আমরা মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্য। ঠিক আছে, অর্থাৎ যে মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তাকে যেমন আমরা সমর্থন করছি। ঠিক আছে, এর পাশাপাশি আমরা আমাদের যে বৈজ্ঞানিক মানসিকতা, সংসারমুখী দৃষ্টিভঙ্গি, তার প্রসার করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর চলে যাই আমি 9 নম্বরে, জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং হিংসা বর্জন করা। ঠিক আছে, এটা হচ্ছে আমার 9 নম্বর পয়েন্ট। অর্থাৎ এই যে আমাদের যে সম্পত্তি আছে, জনসাধারণের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে তোমাকে রক্ষা করতে হবে এবং মনের মধ্যে থেকে হিংসা বর্জন করতে হবে। অর্থাৎ যে অহিংস মনোভাব তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমার 9 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এরপর চলে যাবে 10 নম্বরে,
10 নম্বর মৌলিক কর্তব্য, ব্যক্তিগত এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে উৎকর্ষ বিধানের সচেষ্ট হবে। ঠিক আছে, নিচের দিকটা একটু ঠিকঠাক লেখাটা ঠিকঠাক হতে হলো না, আমি আপনাকে বলে দিচ্ছি। এখন এই যে আমাদের 10 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে, ব্যক্তিগত এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে উৎকর্ষ বিধানে সচেষ্ট। এটা হচ্ছে আমার 10 নম্বর পয়েন্ট, অর্থাৎ যে 10 নম্বর আমাদের যে নাগরিকদের মৌলিক কর্তব্য। ঠিক আছে, এরপরে একটা কথা বলে রাখবো, এই যে 10টি কর্তব্য তোমরা দেখবে, এইগুলি ছিল কিন্তু প্রথম যখন মৌলিক কর্তব্য সংযোজন করা হয় ভারতীয় সংবিধানে, তখন এই মোট 10টি কর্তব্য যুক্ত করা হয়। ঠিক আছে, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 10টি মৌলিক কর্তব্যকে সংযোজন করা হয়। এরপর 2002 সালে এই মৌলিক কর্তব্যের সাথে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, অর্থাৎ যে সংখ্যাটা ছিল 10 সেটা হয়ে গেল 11, এবং শেষতম অর্থাৎ 11তম যে মৌলিক কর্তব্য সেটি এখন আমি লিখব, যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। কি বলা হলো, যে পিতামাতা বা অভিভাবকদের দায়িত্ব হলো ছয় থেকে 14 বছর বয়সী সকল শিশুদের শিক্ষাক্ষেত্রে সুযোগ সুনিশ্চিত করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার নতুন যুক্ত হওয়া ভারতীয়দের মৌলিক কর্তব্য। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এই যে মৌলিক কর্তব্যের সংখ্যা মোট বর্তমানে কটা? 11। প্রথম যখন মৌলিক কর্তব্য সংযোজন করা হয় ভারতীয় সংবিধানে তখন কটা ছিল? 10টা ছিল। পরে কটা যোগ করা হলো? একটা যোগ করা হলো, অর্থাৎ বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে কি, এই যে মৌলিক কর্তব্য কিন্তু
যখন ভারতীয় সংবিধান প্রথম চালু হয় তখন কিন্তু সেই সংবিধানে ছিল না। কবে সেটা যুক্ত হলো? আমাকে দুটো সাল বিশেষ করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে 1900, আচ্ছা এখানে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, তো আমি আবার লিখে দিচ্ছি। এটা আমি লিখে দিলাম, এটা 11 করে দিলাম। এই যে দেখো, অর্থাৎ যে আগে ছিল 10টি, পরে একটা যোগ করা হলো, অর্থাৎ বর্তমানে 11টি। অর্থাৎ দেখো এই যে 10টি যোগ করা হয় কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর আরেকটি কবে যোগ করা হয়? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং আরেকটা বিষয় জানা রয়েছে, সেটা হচ্ছে যে এই যে মৌলিক কর্তব্য, 11টি মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংযোজিত হয়েছে? কত নম্বর ধারায় রয়েছে? সেটা হচ্ছে 51A নম্বর ধারাতে এই মৌলিক কর্তব্যগুলি সংযোজিত রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় আমাদের এটুকুই থাকলো। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পারবে যে আমাদের এই যে ভারতীয় সংবিধানের একটা অংশ নিয়ে আজকে আলোচনা করলাম, যেটা হচ্ছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, এবং তার মৌলিক কর্তব্য এখন বর্তমানে কটা এবং প্রথমে কটা ছিল, এবং সেটি আমাদের কত নম্বর সংবিধান, কত নম্বর ধারায় আমাদের রয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের ক্লাস আমরা এখান পর্যন্তই। সকলকে ধন্যবাদ।